কসবা ল কলেজের সাম্প্রতিক ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে। একই সঙ্গে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে অনেকগুলো প্রশ্ন। কাদের প্রশ্রয়ে এই মনোজিতদের এতটা বারবারন্ত? তার কারণ এই মনোজিতরা তো রাতারাতি ম্যাঙ্গোদাতা হয়ে ওঠেনি। এবং এই আবহে অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের জিরো টলারেন্স নীতি নিয়েই প্রশ্ন তুলছেন তিনি। আগামী 1 ঘন্টা আনন্দ সকালে এই নিয়ে আলোচনা চলবে এবং একই সঙ্গে উঠে আসবে আর্যিকর আন্দোলনের প্রসঙ্গ এবং কাটোয়াতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা রয়েছেন প্রথমেই পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, সর্বরী মুখোপাধ্যায়, রয়েছেন সৈকত গিরি এবং প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাবো। আলোচনায় আসবো, তবে শুরুতেই আপনাদের সামনে রাখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কসবা গণধর্ষণ কাণ্ডে যে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করে ফের দলের অস্বস্তি বাড়িয়েছেন শ্রীরামপুরের এই বর্ষিয়ান সাংসদ। তিনি বলেন, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে হবেটা কি করে? আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে হবেটা কি করে? কসবা গণধর্ষণ কাণ্ডে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ খুলে ফের দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ। কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী এবং প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে। এই পরিস্থিতিতে রাজনীতিতে আসা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্ষক যখন ভক্ষক হয়েছে, খারাপ রাজনৈতিক দলের নেতারা যদি এরকম করে তাদের সহকর্মী, তাহলে মহিলারা রাজনীতিতে আসবে কি করে? সিকিউরিটির প্রশ্ন রয়েছে তো। কসবা গণধর্ষণ কাণ্ডের পরই তৃণমূলের এই আইনজীবী সাংসদের মন্তব্যে বিতর্ক তৈরি হয়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। এই অবস্থায় দলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতামতকে ব্যক্তিগত বলে জানিয়ে দেওয়া হয়। মহিলাদের বিরুদ্ধে যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং দোষীদের কঠোর শাস্তির দাবির কথাও স্মরণ করিয়ে দেয় তৃণমূল। কিন্তু দলের এই অবস্থানকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? তা নিয়ে তোলপাড়ের রেশ কাটার আগে ফের সরব হলেন তিনি। ঘুরিয়ে কার্যত আঙুল তুললেন তৃণমূলের নবীনদের দিকে। সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে যেতে আমরা কত করেছি, পরিশ্রম করেছি। কোনোদিন কোনো অভিযোগ ছিল? আজকে কেন এই পদস্খলনটা হচ্ছে? তবে বিজেপি অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছে। অন্যদিকে তৃণমূল সাংসদের মন্তব্যকে লুফে নিয়েছে কংগ্রেস। এতদিন কল্যাণবাবুর এসব দেখতে পাননি, এতদিন বুঝতে পারেননি। দূরদর্শিতা যার সঙ্গে নাকি ঘোরে আবিধানিক অর্থ ছেড়ে, সেই মমতা দেবী এতদিন জানতেন না। এ ব্যথা কি যে ব্যথা বোঝে সে তা আনজনে। সুতরাং এরা এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে যে কি জিনিস এসেছে। আজকে তৃণমূলের বাড়ির মেয়ে, সে তৃণমূল কর্মীর কাছে, তৃণমূল নেতৃত্বের কাছে সুরক্ষিত নয়। সুরক্ষা দেবার দায়িত্ব যাদের, রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায় এসেছে। যে কথা বলেছেন একেবারে ঠিক, কিন্তু এই কথাটা দলের ভেতরে এমনভাবে বলুন যাতে মনোজিতরা আর স্থান না পায়। মনোজিতের সম্পর্কে, তৃণমূলের ছাত্র নেতাদের সম্পর্কে যে কথা তিনি বলেছেন, তাকে আমি মনে করি যে কল্যাণদা এটা বাইরে বলার থেকেও ভেতরে বলে সরব হওয়া উচিত। সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে এখন তোলপাড় রাজনীতি। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাধামোহন বাবুকে দিয়ে আলোচনা শুরু করব। রাধামোহন বাবু, নারীদের বিরুদ্ধে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই। নারীদের বিরুদ্ধে কোনো অপরাধ হলে কোনোভাবেই সেটা রেয়াত করা হবে না। কিন্তু এই দলের অবস্থানকে, নীতিকেই তো কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি প্রথমত প্রশ্ন তুলছেন যে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি করে হবে। একই সঙ্গে তিনি এটাও প্রশ্ন তুলছেন যে জিরো টলারেন্স কি ঘটনার আগে নাকি পরে? সত্যি তো এটাই তো প্রশ্ন, যে যদি জিরো টলারেন্স হয়ে থাকে তাহলে সেটার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কোথায়? দেখুন, কল্যাণবাবু যেটা বলেছেন ওনার তো সেটা পার্সোনাল লেভেলে বলেছেন, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের দল, দেখুন আমাদের দল যে জিরো টলারেন্স, দল কিন্তু কল্যাণবাবু যেটা বলেছেন সেটার তারপরে কিন্তু দল কিন্তু টুইট করেছিল, যেটা ওনার পার্সোনাল বক্তব্য। এবার জিনিসটা হচ্ছে, দেখুন মনোজিতের এই অপরাধের হিস্ট্রি, এটা তো একেবারেই নতুন নয়। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটিয়ে চলেছেন। দেখুন, কলেজ কর্তৃপক্ষ কিছু জানতো না, কারোর কাছে কোনো খবর ছিল না। দেখুন, মনোজিতের মতন ছেলেদের বা এমনি চিন্তাধারার যে মানুষগুলো আছে, তাদের যে ক্রাইম করেছে, এটাতে আমরা স্ট্রিনজেন্ট একটা অ্যাকশন চাইছি আর পানিশমেন্ট চাইছি। সেটা আমরা কিন্তু অপরাজিতা বিল
করে দেখিয়েও দিয়েছি, যেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারকে লিখেছেন। মানে ঘটনাটা ঘটে গিয়েছে, তারপরে আপনি অ্যাকশন নেওয়ার কথা বলছেন। না, আমি অভয়াকাণ্ড বলছি, আমরা তো বিল আমরাই আনলাম না। আপনি দেখুন ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে ইমিডিয়েট যেটা অ্যাকশন হলো ওটা আমরাই করছি। আর এটাতেও মনোজিতের মতন বা মনোজিতেরও যে স্ট্রিনজেন্ট অ্যাকশন হওয়া উচিত বা পানিশমেন্ট হওয়া উচিত, এটা আমরা বিচার ব্যবস্থাকে প্রয়োগ করছি। কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন, রেপ বাংলাতে হোক বা রেপ অল ওভার ইন্ডিয়াতে কোথাও যেখানে হোক, রেপ হচ্ছে। আমাদের গভর্নর সাহেব, তার আগেনস্টও অ্যালিগেশন আছে। আমাদের আপনি কার্তিক মহারাজ, তার আগেনস্টে অ্যালিগেশন আছে। আপনি ইউপি চলে যান, মধ্যপ্রদেশ চলে যান, উড়িষ্যা চলে যান, ত্রিপুরা চলে যান, সব জায়গায় রেপ হচ্ছে। ওখানে কি কেন বিজেপি সরকার কিছু করতে পারছে না? আমরা কিন্তু অ্যাকশন তো নিচ্ছি, আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা বিল এনেছি। আমরা চাইছি যে আমাদের দেশকে শুধু নয় বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, তারপরে ফের এরকম একটি ঘটনা যেখানে রাজ্যের মাথা হেঁট হচ্ছে। সর্বরীতির প্রতিক্রিয়া নেব। সর্বরীতি, এই টিম এমএম এর যে রাজত্ব এবং তার জন্য যেভাবে আমরা দেখেছি দাপিয়ে বেড়াতো এই মনোজিৎ অ্যান্ড গ্যাং, সেটা তো রাতারাতি হয়নি, দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে। এবং তারপরেও কোনো অভিযোগ ছিল না, কোনো খবর ছিল না কলেজ কর্তৃপক্ষের কাছে, এবং সরকার কেন ব্যবস্থা নিল না, এই প্রশ্নটা তো বারবার উঠছে। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইরকমভাবে ভাবলে হবে না। জেঠু কাকুদের আশ্রয় প্রশ্রয়ে এই সমস্ত ক্রিমিনালগুলো, এই মনোজিৎ মিশ্র, আজকে একটা বড় ঘটনা হয়েছে তাই মনোজিৎ মিশ্র নামটা বেরোচ্ছে। আপনি মোটামুটি যে কোনো কলেজ থেকেই এবার এই মনোজিৎ মিশ্রের মতন যে গুন্ডারা, যে ধর্ষকরা, তারা কলেজে প্রাক্তনদের এই যে দাদাগিরি, এবং এটা কেন, তার কারণ কলেজে কলেজে কোনো ইলেকশন নেই, ফলে টাকা তুলবে কারা? টাকা তুলবে এই সমস্ত গুন্ডারা, এবং তাদের মাথায় কারা? গভর্নিং বডিতে কারা? আপনি দেখবেন বিভিন্ন কলেজের গভর্নিং বডিতে কোথাও মহুয়া মৈত্র রয়েছেন, কোথাও অরূপ বিশ্বাস রয়েছেন, কোথাও মলয় ঘটক রয়েছেন, কোথাও কাঞ্চন মল্লিক রয়েছে, এরকম না, মানে সবাই মানে আমি আগের দিনকে আপনাদের চ্যানেলেই একটা লিস্ট পড়ে শুনিয়েছিলাম যে কোন কোন কলেজের গভর্নিং বডিতে তৃণমূলের কোন কোন বড় মাপের নেতারা এখন গভর্নিং বডিতে কাকা জ্যাঠা পিসিরা আছেন সুন্দর করে, আর তাদেরই আদরে আশ্রয়ে প্রশ্রয়ে এই মনোজিৎ মিশ্রের মতন ক্রিমিনালরা এরা এই জাতীয় ঘটনা ঘটাবেন। তারপরে মদন মিত্র, কল্যাণবাবুরা মন্তব্য করবেন, আবার কল্যাণবাবু পরে সেইটা ঢোক গিলে বলবেন যে রক্ষকই ভক্ষক। অ্যাকচুয়ালি দেখুন, নিজেরা ওদের যা পরিস্থিতি, তৃণমূলের প্রতিনিধি এখানে যাই বলুক, কিন্তু তিনিও খুব ভালো করে জানেন যে ভারত ভ্রমণটা যদি বন্ধ করে পশ্চিমবঙ্গে যদি হাইলাইটেড করা যায়, তাহলে কিন্তু একেবারে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং যে ধরনের ঘটনা ঘটেছে তাতে তৃণমূল নেতাদের অনেকের মুখ থেকে অনেক রকম মন্তব্য আসছে, এবং যা কোথাও দলের অস্বস্তির কারণও হয়ে দাঁড়াচ্ছে। সৈকতদার কাছে আসবো এই জায়গা থেকে। সৈকতদা, যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এই মনোজিতের এই ক্রাইমের যে হিস্ট্রি, এটা তো বহু পুরনো। এর আগে 2017-তেও 17ই নভেম্বর যে তাণ্ডব চলেছিল কসবা ল কলেজে, যেখানে একেবারে তাণ্ডবের ঘটনায় নেতৃত্ব দিয়েছিল এই মনোজিৎ মিশ্র, আর তাকেই কিনা অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হলো, এবং এত অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন সে একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে, দাপট দেখিয়ে বেড়াচ্ছে। গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি, মাদ্রাসা, এই সমস্ত সরকারি কনফার্ম চাকরি, পার্মানেন্ট চাকরিগুলোর ক্ষেত্রে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আছে, তারপরে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে কলেজ স্কুলে একটা গ্রুপ সি, গ্রুপ ডি, সেই পোস্টগুলোতেও তৃণমূল তাদের পেটুয়া লোকেদের ঢোকাবে, দলের লোকেদের ঢোকাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অমোঘ বাণী, তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে। ব্রাত্য বসুদের সেই অমোঘ বাণী, দমদমে তৃণমূলের ছেলেদের প্রাইমারিতে 2-3টে চাকরি দেবো না। তৃণমূলের কাউন্সিলরদের একের পর এক বাণী, তৃণমূলকে ভোট দিলেই প্রাইমারি স্কুলে মাস্টার হওয়া যাবে। দেখুন, এই কথাগুলোই দলের ওপর তর থেকে বার্তা পৌঁছে দেয় নিচু অবধি অশোক দেবদের, ভাইস প্রিন্সিপালদের, যে কলেজ ক্যাম্পাসে যদি একটা ঝাড়ুদারের পোস্ট খালি হয় তাতে টিএমসিপি নেতাকে ঢোকাতে হবে। কারণ কি না, সে যেমন কলেজ গেটে টাকা তুলে তার ভাগ বাটোয়ারার টাকা কালীঘাট ক্যামাক স্ট্রিট অশোকদেবের বাড়িতে পৌঁছে দেবে, ঠিক একইভাবে কলেজ ক্যাম্পাসের ভেতরে যে লুম্পেন রাজ, যে দুষ্কৃতি রাজ, সেই ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রাখবে যাতে ক্যাম্পাসের ভেতরে বিরোধী শূন্য রাজনৈতিক ছাত্র আন্দোলনের পরিবেশ থাকে। আমি বলছি, আচ্ছা, হাতে 4-5টা আংটি, 3টে করে আইফোন, একদম মাথার ওপরে টাকটা দেখলে মনে হবে আপনার আপেলের মতন চকচক করছে। এরা কারা? এরা ছাত্র আন্দোলনের মুখ হতে পারে? এরা কেউ জানতো না, আর আজকে বলছে জিরো টলারেন্স। কি জিরো টলারেন্স? শতদলবেলা রেপ করে জেলের ভেতরে। এই যে বর্ধমানে তুইনা খাতুন আত্মহত্যা করলে অভিযোগ ছিল তৃণমূলের কাউন্সিলর ছাত্র নেতার দিকে। আচ্ছা, তৃণমূলের মধ্যে তৃণমূলের মহিলারা সুরক্ষিত নয়, রাজ্যের মা বোনেরা সুরক্ষিত থাকবে? এরা সব এক একটা নরখাদক তৈরি হয়েছে। ছাত্র আন্দোলন 8 বছর স্তব্ধ করে ক্যাম্পাসের ভেতরে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা
তৈরি করবার একটা কারখানা তৈরি করেছে এই ক্যাম্পাসগুলোতে। একেবারে আমি গদাধর বাবুর কাছে এই জায়গা থেকে আসবো, আমি রাধামোহন বাবুর প্রতিক্রিয়া নেব। তার আগে গদাধর বাবু, ইতিমধ্যে একটি ভিডিও আমরা দেখেছি প্রকাশ্যে এসছে মনোজিৎ মিশ্র, যেখানে তিনি একজনকে মারছেন এবং বলছেন যে মানে বুক ফুলিয়ে বলছে মনোজিৎ যে উই আর প্রফেশনাল ক্রিমিনাল, এবং সেই ভিডিওটা এটাও সেখানে মনোজিৎ বলছে যে এই ভিডিওটা ফার্স্ট ইয়ারকে দেখাবো, মানে কোথাও ভয়ের একটা বাতাবরণ তৈরি করে রাখার চেষ্টা। কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের ক্রাইম দিনের পর দিন ঘটেছে, প্রশাসনের কি ভূমিকা ছিল? দেখুন, এটা আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি অ্যানালিসিস করা যায় অনেক তলানিতে চলে গেছে এখন বিভিন্ন ক্ষেত্রে, এবং এখন এটা যেটা আপনার যেটা এটা আই ওপেনার। আজকে মনোজিৎ মিত্র এই ঘটনাটা ঘটার পরে জানতে পারলেন, কিন্তু আপনি যদি টোটাল সার্ভে করেন বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউশনের, আপনি যাদবপুরে দেখুন, কিছুদিন আগে দেখেছি যাদবপুরে কী ঘটনা হয়েছে, কারা দাদাগিরি করছে, এবং এই যে বহিরাগত এই যে কথাটা হচ্ছে যখনই একটা স্টুডেন্ট এক্স হয়ে গেল তাকে যে কলেজের মধ্যে আবার তার যে আধিপত্য সেটা কিন্তু বিভিন্ন কলেজে আছে। এর দেখার দায়িত্ব কিন্তু শুধু পুলিশকে দিলে হবে না, পুলিশের রোল নিয়ে আমরা বারবার সমালোচনা করি। এখানে মেজরিটি রোল হচ্ছে গভর্নিং বডি, অর্থাৎ যারা ওখানে চালায় গভর্নিং বডি, এবং এই গভর্নিং বডিটা ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে হায়ার এডুকেশন। এখানে হচ্ছে হায়ার এডুকেশন বোর্ড। হায়ার এডুকেশন বোর্ডকে ঘুমাচ্ছে, ওরা কি দেখে না? সুতরাং এই যে ক্রিমিনালদের আমরা তৈরি করছি, এগুলো সব ফ্যাক্টরি হয়ে গেছে এখন বিভিন্ন ইনস্টিটিউশন। আমি একটা আজকে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে এসছে, আপনারা সার্ভে করে 7-8টা কলেজ দেখে দিয়েছেন যে এখানে চলছে। আমরা সামনে যাদবপুরকে দেখছি, খুব সামনে দেখছি, এখনও দেখছি যাদবপুরে এখনও কিন্তু দাদাগিরি বন্ধ হয়নি। হোস্টেল করে যান, এখন এই স্টুডেন্টের সেখানে গেস্ট হয়ে বসে আছে, সেই বার করার ক্ষমতা যাদবপুর ইউনিভার্সিটি নেই। তাহলে এই অবস্থা কে দেখবে? এগুলো পুলিশ দেখবে না। ছাত্রের যেখানে অবস্থা, পুলিশ কমপ্লেন পেলে সেটা অ্যাকশন নেবে। এবং এই ক্রিমিনালদের তৈরি করে যে হ্যাচারি, এগুলো হচ্ছে হ্যাচারি, এবং এইটাই বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময়ে তাদের কায়েমি স্বার্থে এগুলো করে যাচ্ছে। একেবারে কাদের মদতে, কাদের প্রশ্রয় যে মাথারা রয়েছে মনোজিৎ মিশ্রদের পিছনে, তাদের ভূমিকা নিয়ে অবশ্যই বারবার প্রশ্ন উঠছে, এবং সেই সমস্ত মাথারা প্রভাবশালীরা ধরা পড়বে তো অবশ্যই সেই প্রশ্ন থাকছে। রাধামোহন বাবু, এই ঘটনার পর আমরা দেখলাম আদালতের যে নির্দেশ সামনে এলো, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে, এবং যতদিন না পর্যন্ত ছাত্র ভোট হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম খোলা যাবে না। মানে আজকে যে কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল সেই কাজটা কিন্তু আদালতকে করতে হচ্ছে। না দেখুন, একটা জিনিসটা একটা ইনসিডেন্ট ঘটেছে, তারপরে মামলাটা কোর্টে গেছে, আর তারপরে ডিভিশন বেঞ্চের রায়টা দিয়েছে, সেটা আমরা কিন্তু মাথা পেতে নিয়েছি, আর সেটা সঠিক। কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন দিদি একটা ভালো জিনিস বললেন যে মানে ইন্ডিয়া ভ্রমণ করা যাবে না, কেন ইন্ডিয়ার ভিতরে যারা যেখানে বিজেপির শাসিত মানে রুল করছেন সেখানে রেপ হলে তাহলে ওটা রেপ না, মানে ওখানে মহিলাদেরকে রেপ করা মানে একদম ফ্রিডম দেওয়া রয়েছে, মানে এটা কি কনস্টিটিউশনাল রাইট করে দেওয়া হয়েছে? মানে ইনাদের তো কর্ণাটকা বিজেপি প্রেসিডেন্ট রেপ অ্যাকিউজড, কার্তিক মহারাজ রেপ অ্যাকিউজড, উত্তরাখণ্ড এক্স এমএলএ রেপ অ্যাকিউজ, তারপরে কুলদীপ সিং সিংহ বিজেপি এমএলএ রেপ অ্যাকিউজ। কিন্তু আমরা তো আমাদের রাজ্যের ঘটনা নিয়ে চলো দেব। মনোজিৎ মিশ্র তো আমাদের দলের ছেলে না, আমাদের তো দলের ছেলে না, তাহলেও তো আমরা বিল এনেছি, আমরা অপরাজিতা বিল এনেছি, আপনারা কেন আটকে রেখেছেন? আপনাদের সরকার কেন একটা আইন করছে না? রেপের মধ্যে আটকানো যায়। তৃণমূল এইভাবে ভারত ভ্রমণ করেন যে আমার প্রশ্ন হচ্ছে যে অন্যান্য রাজ্যে খারাপ হচ্ছে, তার জন্য কি এখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এটা বলা মানে কি ওখানে হচ্ছে তাহলে এখানে কেন হবে না? দিদি এ তো আমাদের দলের লোক না, আপনাদের তো এমপি এমএলএ রা রেপ করছে। 2-4 দিন ধরে তৃণমূল নেত্রী রাজন্না কুলদীপ সিং সিংহ কে জানেন? হয়তো বিজেপি এমএলএ কি করেছিল হাতরাস উন্নয়নগুলো জানেন তো কি? আরে দূর থামুন আপনি। আরে আপনি জানেনই না, আপনাদের তো এমএলএ এমপিরা রেপ করে। মনোজিৎ মিশ্র তো আমাদের দলের ছেলে না। একটা বললাম তো, যখন দল বড় থাকে অনেকজনই দলের পিছনে দৌড়ায়। বেশ, আমি দুজনকেই থামাবো। বারবার যে প্রশ্নটা উঠছে এখানে, এই মনোজিৎ মিশ্রদের মতন এই সমস্ত নেতারা কিভাবে দিনের পর দিন এই অপরাধ ঘটিয়ে চলেছে, এবং যারা তাদেরকে রিক্রুট করছে, অর্থাৎ যে পরিচালন সমিতি আমরা দেখেছি মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল, তারাই বা এত অভিযোগ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটাচ্ছে কিভাবে? সৈকত, এই কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত বলছেন যে একদিনে তো আর এই মনোজিৎ মিশ্রটা তৈরি হয়নি, এবং কার আশীর্বাদে তারা তৈরি হচ্ছে এই প্রশ্নও তিনি তুলছেন। একজনের বিরুদ্ধে 11টা নন বেলেবল সেকশনে মামলা হয়ে গেছে, জেল খাটা আসামি, তাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অভিযুক্ত রয়েছে, তাকে টিএমসিপি নেতা বানানো হয়েছে। তার মানে তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা হওয়ার ক্রাইটেরিয়া কি? তাকে ক্রিমিনাল হতে হবে। এই যে একটা কম বয়সী বাচ্চা ছেলে, তার হাতে 200 টাকা দিয়ে ছাপ্পা মারতে পাঠিয়ে দাও, তার হাতে বোম বন্দুক তুলে দিয়ে মস্তানি করতে পাঠিয়ে দাও, আর তারা ভোট লুট করবে, ছাপ্পা মারবে, বাইক বাহিনী দাপাদাপি করবে, থ্রেট কালচার, রেপ কালচার করবে, আর তৃণমূল বহাল তবিয়তে জিতবে। এইটা হচ্ছে তৃণমূলের কালচার। এই যে আপনি বলছেন গভর্নিং বডিতে স্থায়ী প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপাল আছে। কেন? ভাইস প্রিন্সিপাল তৃণমূল নেত্রী, তার হাজব্যান্ড তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা, তিনি গভর্নিং বডিতে থাকবেন। অশোক দেব বাড়ি বজ ওখানকার এমএলএ, সে এখানে এসে কসবা কলেজের মাথায় বসবে। আরাবুল, অশোক দেবরা যদি বসে থাকে, যারা খাতা খুলে দেখছে যে নন টিচিং স্টাফ হওয়ার যোগ্যতা কি, সে ক্রিমিনাল কিনা, সে টিএমসিপি করতো কিনা, সে টাকা তুলতে পারে কিনা, সে মহিলাদের রেপ করতে পারে কিনা, এইটা যদি ক্রাইটেরিয়া হয়ে যায় তাহলে একটা রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। একেবারে এই মনোজিৎ মডেল, যে মনোজিৎ মডেলের কথা হচ্ছে, শুধুমাত্র কসবা ল কলেজ নয়, রাজ্যের একাধিক কলেজ এই যেখানে এই মনোজিৎ মডেলই চলতো, জেলায় জেলায় শহরের বুকে এরকম একাধিক কলেজ রয়েছে, এবং সেই উদাহরণও আপনাদের সামনে ইতিমধ্যে আমরা রেখেছি। আর জানি অর্থাৎ এই মনোজিৎ মডেল নিয়েও কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টিএমসিপি করলেই কলেজে চাকরি, মনোজিৎ মডেল নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তার। কাউকে কাজ দিতে হলে নেতা কেন, কর্মীদের দিন, নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। এটা নতুন কিছু নয়, এটা সিপিএম এর জমানাতেও প্রচুর হয়েছে, তৃণমূলেও আসার পরও হয়েছে। কাজ পাওয়াটার ব্যাপারটা আমি জানতাম না, এই সবে এখন জানতে পারলাম। আমি কোনো মানে দলের তরফ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ঠিক নয়। তুমি যদি তৃণমূলের লোককে দেবে, নেতাদের কেন দেবে? অন্য কর্মীদের দাও ভাই। নেতাগিরিও করবো আবার চাকরিও করবো, দুটো জিনিস হয় না। ব্যক্তিগত মতামত, নাহলে আবার কেউ একটা আবার বলবে যে দল আমার সঙ্গে নেই। কথা হচ্ছিল মনোজিৎ মডেল নিয়ে। কসবা ল কলেজের পর যে মনোজিৎ মডেলের কথা বারবার উঠে আসছে, তার কারণ শহরের বুকেও শুধু নয়, একই সঙ্গে জেলার বুকেও বিভিন্ন জায়গায় কলেজে কলেজে কিন্তু এই মনোজিৎ মডেল, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন পদে বসানো হচ্ছে তৃণমূল কংগ্রেস বা টিএমসিপির সঙ্গে যুক্ত কোনো কর্মী বা কোনো নেতাকে, এবং জানিয়ে বিভিন্ন বক্তব্য সামনে আসছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে যিনি বলছেন যে এরা গরিব মানুষ চাকরি করে খাচ্ছে, একই বক্তব্য কাকদ্বীপের বিধায়কের মন্টুরাম পাখিরা, তিনিও বলছেন এরা প্রত্যেকেই দরিদ্র। রাধামোহন বাবুর কাছে এই জায়গা থেকে আসবো। রাধামোহন বাবু, এই শওকত মোল্লা বা মন্টুরাম পাখিরা তারা যে কথা বলছেন, যে মানে তারা কোথাও একটা ব্যাখ্যা খাড়া করার চেষ্টা করছেন যে এরা প্রত্যেকেই দরিদ্র, তাই এদেরকে কাজ দেওয়া হচ্ছে, কিন্তু কলেজে কলেজে এই যে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ, এই লিস্টটা কিন্তু ক্রমশ দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি শুধুমাত্র শহরের বুকে নয়, জেলাতেও একই ঘটনা। দেখুন, চাকরি তো মানুষকে দিতেই হবে, চাকরি মানুষকে না দিলে মানুষের ইমপ্রুভমেন্ট, লাইভলিহুড বাড়বে কি করে? কিন্তু দলের, এরা যে দলের আছে এটা প্রমাণটা নেই। মনোজিৎ মিশ্র প্রত্যেকটি জায়গায় দলের সঙ্গে কোনো না কোনো যোগ পাওয়া যাচ্ছে। যে কলেজগুলির কথা আমরা রাখছি, সেটা ভাঙড় থেকে শুরু করে কাকদ্বীপ। দেখুন, আমি একটা কথা বলি, সিপিএম আমলেও দেখেছি, যখন সিপিএম ছিল, সিপিএমের 1977 থেকে 2009 অবধি যারা রিক্রুট করেছে ম্যাক্সিমামই ওদের দলের সব লোকগুলো ছিল। কিন্তু আমাদের দেখুন, আমরা সেটা করিনি। আমরা সবাইকে, আমরা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি বা ইরেসপেক্টিভ অফ এনি সাপোর্টার, আমরা কিন্তু মানে যার ট্যালেন্ট আছে তাকে কিন্তু আমরা দিয়েছি চাকরি। আমি বলে দিই, আমরা দেখেছি 1977 থেকে 2009 অবধি সুশান্ত ঘোষ, আমি বলার ভিডিও, সেই ভিডিওটা আরে ভালো লাগবে কেন? আপনারই তো নেতা ছিল। আমি বলি না, আমি একটু বলে নিই আমার আমি বলছি, লালমোহন বাবু একটা কলেজে কোথাও টিএমসিপির নেতা ছাড়া অন্য কোন দলের ছেলের চাকরি হয়েছে কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডিতে, তাহলে আমি এই প্যানেল থেকে উঠে চলে যাব। একটা কলেজ দেখাতে পারবেন না। তৃণমূলের সব সাধারণ কর্মী সমর্থক, তাদের বাড়ির ছেলে মেয়েদেরও চাকরি দেননি। যারা গুন্ডামি করে, তোলাবাজি করে, কলেজে রেপ কালচার চালায়, কলেজে থ্রেট কালচার চালায়, তাদের চাকরি দিয়েছেন। আর তৃণমূলের পরিবারের ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়ে, তাদের কাছ থেকেও মাল তুলেছেন, টাকা তুলেছেন,
চাকরি বিক্রি করেছেন, তৃণমূলের ছেলেদের সঙ্গে প্রতারণা করেছেন। না না, বিষয়টা হচ্ছে যে মেয়েটা মানে বালিগঞ্জ কলেজে যে মেয়েটা নির্যাতিতা, তার পরিবার তৃণমূল করতো, সেই মেয়েটি তৃণমূল করতো। আরে এরা নিজেদের ঘরের মেয়েদেরকে, আরে আমরা তো প্রোটেস্ট করছি দিদি, আপনাদের বিজেপির এমএলএ এমপিরা যারা রেপ করছে তাদের আপনারা প্রোটেস্ট করবেন, আর আপনি কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলবেন যে কলদিন সিবলিং আদর? আপনি ফালতু কথা বলেন, গভর্নরকে গিয়ে বলুন, ওনারা কিন্তু রেপ চার্জ আছে, কি বলবেন আপনারা? তখন তো আপনারা কিছু বলেন না, আপনাদের দলের নেতাগুলো রেপ করে, এরা তো আমাদের দলের ছেলে না, ভুলভাল কথা বলবেন না, আপনারা তো লাইন করে বড় আছে নেতাদের, আর বলতে হবে না, মানুষ জেনে গেছে, ভোট কমছে আপনাদের, কালিয়াগঞ্জ দেখিয়ে দিয়েছে, এক বছর হতে চলল কিন্তু মেলেনি বিচার, ফের রাত দখল এবং নবান্ন অভিযানের ডাক। আগামী 9ই আগস্ট অভয়ের মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছে অভয়ের পরিবার। অভয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। 14ই আগস্ট রাত দখলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে অভয়ের পরিবার। আমার মেয়ের নির্মম পরিণতির দায় রাজ্য সরকারের, এখনো ন্যায় বিচার পায়নি সরব অভয়ের বাবা। আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল, নিষ্ঠুর হত্যা, সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগ্যাল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে। ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে, এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই, একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই, তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি। অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। শুভেন্দু অধিকারী গতকাল অভয়ের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দেন। আগামী 9ই আগস্ট এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং জানে কুণাল ঘোষ বলছেন যে অভয়ের পরিবারের আবেগকে মিসইউজ করা হচ্ছে। দেখুন, ওরা তো যাওয়ার জন্য বসে আছেন, ওনারা তো বিভিন্ন সিপিএম, কংগ্রেস, সমাজবাদ মানে নানা রকম দল আছে, এসইউসি, ডিএসও, ডিএসএ, এ বি সি ডি ই এফ জি এইচ করে জেড অব্দি যত রকম পার্টি আছে, কেউ গেলেই অভয়ের বাবা মা যাচ্ছেন, যেতেই পারেন। তাদের কন্যা খুন হয়েছেন, তাদের বুকে আগুন জ্বলছে, কিন্তু তাদের আবেগকে মিসইউজ করে যাচ্ছে কিছু লোক। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল।
ওনারাই বাকিদের কথা শুনে সিবিআই ডেকে আনলেন, আবার এখনই বলছেন যে সিবিআই জাস্টিস ডেলিভার করতে পারছে না। ফলে তারপরে একাধিক কেসে রাজ্য সরকার পুলিশ সিবিআই লাগেনি, তারা এখানে ফাঁসির রায় নিয়ে এসছেন, কিন্তু ওনারা সেটা করতে পারেনি, যাবজ্জীবন হয়েছে। তো ফলে এই অভয়ার বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন, খুব দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করছেন। আগামী 9 আগস্ট যে কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে তা নিয়ে অবশ্যই আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, তবে তার আগে গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, সেই বিচার কিন্তু এখনো অধরাই রয়ে গেছে। যে দাবিটা অভয়ের পরিবার থেকে শুরু করে অভয় মঞ্চ যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছেন, তাদের দাবি যে বিচার এখনো পর্যন্ত হয়নি, এবং শুভেন্দু অধিকারী তিনি পর্যন্ত বলছেন যে বিভিন্ন এজেন্সি সঠিক তদন্ত করেনি। আমি পলিটিক্যাল কোনো নেতার বক্তব্যে গুরুত্ব দিই না, গুরুত্ব দিই আপনার রায়ের ওপরে। যে জাজমেন্টের 52 পাতার যে জাজমেন্টের কপি আপনি পড়ে দেখবেন, প্রথম যে কথাটা হচ্ছে এই যে একটা রেপ কাম মার্ডার হয়েছে, যেটা তার মোটিভটা কিন্তু নাম্বার 1 সেখানে স্পষ্ট করে বলা হয়নি। সেখানে যারা অ্যাকমপ্লিস বা যারা অ্যাকিউজ সেগুলোকে দেখবেন ছত্রে ছত্রে, আপনি রায়টা দেখবেন, শুধু রায়ে কিন্তু প্রচুর গ্যাপ রয়ে গেছে। সুতরাং এখানে মেন যদি আপনি কালপ্রিট কাউকে বলতে চান, দ্যাট ইজ সিবিআই এটা কিন্তু থরো যদি ডিটেলড ইন্টারোগেশন করতো, ডিটেলড যদি আপনার ইনভেস্টিগেশন করতো, তাহলে কিন্তু এই রায়ের এই যে গ্যাপগুলো থাকতো না। কিন্তু 52 পাতার যে রায়, সেই রায়টা কিন্তু এখন যে কথাগুলো হচ্ছে, দুটো পার্ট আছে এখানে, দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে ক্রাইম, এবং ক্রাইম কারা করেছে, কীভাবে হয়েছে না হয়েছে, ক্রাইমের তার পানিশমেন্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে সিস্টেম, আরজি করে তদানীন্তন সিস্টেমটার সম্বন্ধে কথা হচ্ছে, সেখানে করাপশন এসছে। দুটো পার্টে দুটো আলাদা কেস হচ্ছে। একটা কেসে কিন্তু একজনকে আপনি স্কেপগোট করুন, যারা কোর্ট অ্যান্ড কোর্ট স্কেপগোট, বা সেও সেখানে ছিল, প্রেজেন্ট ছিল, তাকে আপনি যাবজ্জীবন দিচ্ছেন। কিন্তু বাকি যারা তার যে অ্যাকমপ্লিস বা যেগুলো গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপগুলো সম্বন্ধে কোনো বিচার ঠিক মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহটা রায়ের উপরে, রায়ের জাজমেন্টের উপরে। অভয় পরিবার এই একই সন্দেহ তারাও প্রকাশ করছেন, তারাও মনে করছেন যে বিচারে কোথাও ফাঁক রয়ে গেছে, এবং যে কারণে তারা এখনো আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। আমি সর্বরীতির প্রতিক্রিয়া নেব। সর্বরীতি, কিছুক্ষণ আগে কুণাল ঘোষের বক্তব্য রেখেছিলাম, শুভেন্দু অধিকারীর তাদের বাড়িতে যাওয়া এবং যে কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে, কুণাল ঘোষ বলছেন যে তাদের যে আবেগ সেটা মিসইউজ করা হচ্ছে। দেখুন, সারদার একজন ক্রিমিনালের মুখ থেকে আমি অভয়া সম্পর্কে কোনো কথা শুনবো না, তার কারণ প্রাতিষ্ঠানিক খুন ছিল অভয়া, একদম দায়িত্ব নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে, এবং বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একমাত্র কারণ যাতে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে প্রশাসন রক্ষা করতে পারে। এর দায়িত্বে ছিলেন একদম সুপ্রিমো থেকে শুরু করে সমস্ত বিভাগের প্রশাসন। অভয়ার এই 1 বছর যে পূর্তি যে দুর্ঘটনার প্রতিবাদের কথা থিয়েটার বলে, তাই আমার দল নয়াবাদ তিতাস প্রতিবাদের হাতিয়ার থিয়েটারের মঞ্চ, সেই নিয়ে আমার নাটক রামবাবু, যে নাটকটা অভয়ার মৃত্যুর উপরেই নির্ভর করে তৈরি, সেটা ন্যাশনাল লাইব্রেরিতে 9ই আগস্ট মঞ্চ হবে, এবং আমাদের সমস্ত শিল্পীরা সেখানে উপস্থিত থাকবেন। কোনো রং না মেনে, কোনো পতাকা না মেনে সকল শিল্পীকে বলা হয়েছে যে অভয়ার মৃত্যুর দিনকে স্মরণ করে এই নাটক। আমি রাধামোহন বাবুর প্রতিক্রিয়া নেব। শুভেন্দু অধিকারী বলছেন কোন রকম রাজনৈতিক ব্যানার ছাড়া অভিযান হবে, এবং সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দেখুন, রেপের মতন জঘন্য ইনসিডেন্টকে আমরা স্ট্রংলি প্রোটেস্ট করি, কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন, সিবিআই ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন নিয়ে কোর্ট বহুবার বলেছে। রিসেন্ট এসিজিএম শিয়ালদা ওবিজি সরকারের মামলাতেও খুব বলেছে যে 4 বছর পর চার্জশিট দেওয়া। এবার অভয়া কাণ্ডতে দেখুন, পুলিশ যে 4 দিনের মধ্যে যাকে অ্যারেস্ট করলো, তারপরে ওটা সিবিআই কাছে ইনভেস্টিগেশনে গেল। সিবিআই মানে মাসের পর মাস নেবার পর লাস্টে কনফার্ম করলো না যেটা পুলিশ, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেটাই কিন্তু ঠিক। এবার দেখুন, এই কলকাতা মানে আমাদের কসবা রেপ কাণ্ডতে সেম জিনিস হয়েছে। ভিকটিম নিজে বলছে যে আমরা সিবিআই নেব না, আমরা কলকাতা পুলিশকে বা বেঙ্গল পুলিশকে আমরা ভরসা করছি। ইভেন অগ্নিমিত্রা পল দিদি উনিও বলেছেন যে সিবিআইকে ভরসা করা যাচ্ছে না, কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনটা ঠিক। কিন্তু এটা তো সত্যি কথা, সিবিআইয়ের ইনভেস্টিগেশন, টেন্টেড ইনভেস্টিগেশন, এটা কিন্তু বারবার বেরিয়ে আসছে। কোর্ট বহুবার বলছে, অনারেবল হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট সবাই বলছে এই জিনিসটা, এটা তো ঠিকই কথা।
একেবারে সৈকত, এই যে বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলন, অভয় মঞ্চ এখনো তারা আন্দোলন করে চলেছেন, কোথাও তাদের বক্তব্য যে বিচারটা কিন্তু এখনো অধরাই রয়ে গেছে, সেই বিচারকে আদৌ মিলবে? প্রথমত হচ্ছে বিচারের চাওয়ার দাবি, বিচারের আন্দোলন সবটাই শুধুমাত্র অভয়ার বাবা মা নয়, তার সঙ্গে রাজ্যের কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছিলেন তারা এই বিচারের দাবিতে রাস্তায় ছিলেন। আজকে 1 বছর পার হতে যায়, অভয়া ঠিক একই রকমভাবে এই রাজ্যে কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনার মতন একের পর এক নারী নির্যাতনের ঘটনার মতন বিচার পায়নি। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর সরকার, মহিলা পুলিশ মন্ত্রী, তার রাজ্যে মহিলারা বিচার পাচ্ছেন না। তৃণমূল বুক ফুলিয়ে বলতে পারছে যে আমরা খুব কুইক অ্যাকশান নিয়েছি, সিবিআই আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি। একদম ঠিকই, এই কথাগুলো মমতার পুলিশ বলতে পারছে, কারণ সিবিআই প্রথম দিন থেকে কলকাতা পুলিশের একদম লেখা হুবহু যে রিপোর্ট তাকেই মান্যতা দিয়েছে। সিবিআইয়ের কাছে সুযোগ ছিল আসল অপরাধীদের খুঁজে বের করা, মমতা যাদেরকে আড়াল করতে চেয়েছে তাদেরকে বের করে আনা, মানুষের সামনে উন্মোচিত করা। সিবিআই সে কাজ করতে ব্যর্থ। তাই আমাদের পরিষ্কার বক্তব্য, নবান্ন অভিযান একদম হোক, রাজনৈতিক চাপ থাকুক, কিন্তু কেন সিবিআই অফিস ঘেরাও হবে না? শুভেন্দু অধিকারী প্রত্যেক মাসে 10 বার ডেলিগেশন জারি করেন দিল্লি, একবার কেন অমিত শাহকে গিয়ে বলছেন না যে সিবিআই ইডি এই রাজ্যে একটাও কোনো তদন্ত ঠিক লাস্ট অব্দি নিয়ে যায়নি? আর আপনার শেষ কথা আমি আসি, কুণালবাবু 100 শতাধিক মানুষ যারা সারদার দুর্নীতিতে আত্মহত্যা করেছে, গরিব মানুষ, সেই খুনে অভিযুক্ত, তিনি তৃণমূলের মানে সেই দুর্নীতির প্রধান অভিযুক্ত, তিনি প্রেস কনফারেন্স করতে বসছেন, এতেই প্রমাণিত দিল্লির দাদার সিবিআই ইডির হাত রয়েছে এই রাজ্যের দিদির চোরগুন্ডা ধর্ষকদের মাথায়। শালবরী, সিবিআই তদন্ত তার গতি প্রকৃতি নিয়ে এবং সেই তদন্তর কি ফলাফল হলো সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন আজও একইভাবে রয়ে যাচ্ছে। এই একই প্রশ্ন আমাদেরও। আপনার কি মনে হয় যে সিবিআই এর যদি তার কর্মক্ষমতা এবং সিবিআই যদি সঠিকভাবে কাজ করতে না পারে, সেটা নিয়ে প্রশ্ন কি শুধুমাত্র যারা প্রশ্ন এখানে রাখলেন তাদের? সেই প্রশ্ন আমাদেরও। এবং সেই প্রশ্নের জায়গা থেকে অভয়ার বিচার পাওয়ার জন্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে রয়েছেন এবং যেটা বিরোধী দলনেতা বললেন, সমস্ত রং বর্ণর সমস্ত কিছু তুচ্ছ করে সাধারণ মানুষ নবান্ন অভিযানের সঙ্গে উপস্থিত থাকা, এবং আমি আবারও বললাম সমস্ত শিল্পীরা উপস্থিত থাকবেন 9ই আগস্ট ন্যাশনাল লাইব্রেরিতে, কারণ প্রতিবাদ হবে, প্রতিবাদ বিচারের জন্য প্রতিবাদ হবে। দিদি আমি আপনাকে আটকাই, আমার শুধু একটাই প্রশ্ন, আচ্ছা বলুন তো, রাজনীতি করার জন্য শুধু আপনারা করছেন নাকি সত্যি জাস্টিস চান? যদি চাইতেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহ এরা একবার নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা কেন করলো না? আবার তো মোদি আসবেন, আবার আসবেন, একবার বলুন না যে অভয়ের বাবা মার সঙ্গে দেখা করে কথা বলতে। সুবিচারের দাবিতে মোদি অমিত শাহ স্লোগান তুলুক যে জাস্টিস ফর আরজি কর। বিজেপি তৃণমূল উভয় দল এই আরজি করের ধর্ষণ খুনের ঘটনাকে ধামাচাপা দিয়েছে, এটা কারোর মানতে অসুবিধা হতে পারে, কিন্তু যারা বিজেপি করে তাদের কাছেও আমাদের অনুরোধ, এই সরকারটা আসলে মোদির ছত্রছায়ায় আছে, দিল্লি বিজেপির ছত্রছায়ায়। যেভাবে যেদিন থেকে ঘটনা ঘটেছে, যেমন আপনাদের মীনাক্ষী ছিল, আমাদেরও কিন্তু সজল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সেদিন যদি না থাকতেন তাহলে কিন্তু যেটুকু আন্দোলন আজকে দেখা গেছে সংগঠিত হয়েছে সেটাও হতে পারতো না। এই আরজিকর এর ঘটনার পর, এবং একইভাবে আরো একটি রাত দখল হতে চলেছে, রাত দখলের ডাক দেওয়া হয়েছে আগামী 14ই আগস্ট। কিন্তু যে জায়গাটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গদাধর বাবু, এই যে তদন্তের বিষয়টা, এবং ইতিমধ্যে আমরা জানি যে এই আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা, সেখানেই বা তদন্ত কোন পর্যায়ে পৌঁছলো, এবং সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল, সব মিলে তদন্ত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো অধরাই রয়ে গিয়েছে। না, আরজি করে দুটো পার্ট আপনাকে বললাম, একটা হচ্ছে ক্রাইম কন্টেস্ট, যেখানে রেপ কাম মার্ডার, সেখানে একটা মোটামুটি আপনার রায় একটা বেরিয়েছে, 52 পেজেস রায় বেরিয়েছে, সেখানে প্রচুর গাফিলতি, নাম্বার 1। নাম্বার 2 আরেকটা কেস হয়েছে, সেটা হচ্ছে করাপশন কেস জন্য, সেটাও সিবিআই দেখছে, সেটা এখনও পর্যন্ত অগ্রগতি আছে, তার মধ্যে কিছু পয়েন্ট আউট করেছে কিছু জায়গা। আর থার্ড একটা অ্যাঙ্গেল আছে এখানে, যেখানে হাইকোর্ট থেকে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে রিভ্যাম্পিং অফ সিকিউরিটি। সেখানেও কিন্তু তৃণমূল কিছু টাকা স্যাংশন করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেটা ইমপ্লিমেন্টেশন না। আমি বলছি এগুলো আপনি নিশ্চিতভাবে পুলিশ কর্তা হিসেবে আলোচনা করছেন। আমার বক্তব্য হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি
জাল ওষুধের ব্যবসা, সেই দুর্নীতির সঙ্গে এই মার্ডার কানেকশন, রেপ কানেকশন, তাহলে এই দুর্নীতিকে আড়াল করতে কারা চাইছে? যার জন্য বিচার হলো না। মর্গ থেকে বডি পার্টস পাচার হতো, সেই সমস্তগুলো তথ্যগুলো আছে এর মধ্যে। বারবার যেটা গদাধরদা বলছিলেন বারবার, যে কেন খুন হয়েছিল অভয়ার, সেই বিষয়টা নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করছিল। আপনারা সিবিআই কি করছে? না, সেটা সিবিআই যখন পারছে না বলে দিক সিবিআই পারবে না, তাহলে আপনারা কেন সিবিআই মমতার কাছে টাকা ভোরবার করে আপনারা আমাদের থেকে ইনভেস্টিগেশন নিতে গেলেন? আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম তাদেরকেই তো আপনারা বললেন যে, তারপরে তো সিবিআই পেল না। আপনার সিবিআই আপনারই ডিপার্টমেন্ট, আপনারা পলিটিক্স করছেন, এটা দেখা যাচ্ছে। আপনারা রাজনীতি করছেন। এই অভয় পরিবারের, অভয় মঞ্চের এবং সাধারণ মানুষ তারা যে আন্দোলনে শামিল হয়েছেন, সেই বিচার কি শেষ পর্যন্ত মিলবে? অবশ্যই সেই প্রশ্নটা কিন্তু থাকছে। কাটোয়ার রাজুয়া গ্রাম এবং সেখানে যে ঘটনা ঘটে গিয়েছে, বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ি, যে ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন একজন। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে চাল উড়ে গেল, ভাঙলো দেওয়াল। মৃত্যু হয়েছে বরকত কারিগরের, বীরভূমের নানুরের বাসিন্দা তিনি। বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল এমনই দাবি করছেন এলাকার মানুষ। এবং পুলিশ অনুমান করছে যে বোমা বাঁধার সময় বিস্ফোরণটি হয়। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ, এমনটাই অভিযোগও করেছেন তৃণমূলের জেলা সভাপতি। আর কাটোয়ায় বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল তুফান। যে সূত্রে দিয়ে বোমা বাঁধা হয় তার খোঁজ করছিল তুফান, কিন্তু দোকানে তা না মেলার জন্য সেখান থেকে খানিকক্ষণ পরে চলে যায় তুফান এবং তার সঙ্গী। সন্ধ্যে 7:45 নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরও একজনকে নিয়ে আসে। ঠিক কি বলছেন ওই হার্ডওয়্যার ব্যবসায়ী, শুনুন। কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী। আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিগ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে। কালকে এই যে তুফান আপনার দোকানে কটার সময় এসে পৌঁছলো? ওই 7:30 পৌনে 8টা হবে, মানে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে আগে। তো এসে আমাকে বললো যে সরু নলি সুন্দলি পাওয়া যাবে। আমি বললাম না, ও সুন্দলি তো সরু আমার কাছে নেই, সামনে দোকান দিয়ে দেখো, এখানে পাওয়া যাবে। তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল। না, ওর সঙ্গে আরেকজন ছিল। বিস্ফোরণটা ঘটার পর তখন মনে হচ্ছে যে তাহলে ওই কারণের জন্য এসেছিল। তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দলিটা ওই জন্যই খোঁজ করছিল। হ্যাঁ, ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে। রাধামোহন বাবু, বালিঘাটের দখলদারি, টাকা এবং ক্ষমতার লড়াই, কি কারণ ছিল এর পিছনে? সেই প্রশ্ন তো সামনে আসছে। এবং তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন যে এই তুফান চৌধুরী তিনি হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের লোক, এমনকি তার উপরে হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেখুন, এগুলো ইনভেস্টিগেশনের একটা পার্ট, ইনভেস্টিগেশন করা হচ্ছে। আর কিন্তু দেখুন, আমি একটা বলি, কেরালাতে আমরা জানি, কেরালাতে সিপিআইএমের কন্নড়, হ্যাঁ, আরে একটু বলতে দিন না। আপনি কি সিপিআই, আপনি কি লাল নাকি? আপনি লাল না গেরুয়া? আপনি লাল না গেরুয়া? যেমনি সিপিএম এর কথা বললে আপনি লাফিয়ে পড়েন কেন? আরে আপনি সিপিএম না বিজেপি? আপনি লাল না গেরুয়া? এবার আমি বলি, কেরালাতে দুজন মারা গেল যারা বম বানাতে সেখানে সিপিএম এর সেক্রেটারি, স্টেট সেক্রেটারি, ও একটা মেমোরিয়াল ইনোগ্রেট করছে। মানে ভাবুন, আমরা তো অ্যাটলিস্ট এটা করছি না। কিন্তু জিনিসটা হচ্ছে, হ্যাঁ, যারা অ্যান্টি সোশ্যাল, উনি বুঝতে পারবে না। এবার জিনিসটা আমরা এটাকে জিরো টলারেন্সটা মানি। আর যারা এগুলো করছে সেটা ইনভেস্টিগেশন হবে। এই যে লাল আর সিপিএম যে জোট বেঁধেছে, এটাতেই বোঝা যাচ্ছে লাল আর সিপিএম কিভাবে জোট বেঁধেছে। কিছুক্ষণ আগে জেলা সভাপতির যে বক্তব্য, তিনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এবং তার নিশানায় খোদ বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করছেন যে বালিঘাটের দখল নিতেই এই বোমা বাঁধা হচ্ছিল। কি বলেছেন তিনি, শুনুন। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে, এবং তারপরে
ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে, আপনার উপরেও, আমার উপরেও হতে পারে। গদাধর বাবু, কিছুদিন আগেই এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের গণনার দিন আমরা দেখেছিলাম তামান্না খাতুন, মাত্র 9 বছরের বালিকা, বোমানাঘাতে তার মৃত্যু হয়েছিল। আরেকটি ঘটনা, এবং সেখানেও সেই বোমা বাঁধার কাজই চলছিল। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এরকম ভাবে দুষ্কৃতীরা মানে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের নজরদারি বলে আদৌ কি কিছু আছে? দেখুন, আপনি যদি দেখেন বকটুয়া এই ঘটনায় প্রথম প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেকেন্ড দিন দেখবেন যে আপনার নবান্ন যে প্রশাসনিক মিটিং হয় ওখানে উনি স্পেসিফিক্যালি বলেছিলেন যে এই বালি খাত, অমুক খাত, এই খাত, এবং এসটিএফকে বলেছে, উনি ডিজিপিকে স্পেসিফিক্যালি বলেছিলেন তুমি এসটিএফকে আরও বেশি সজাগ করো এই ব্যাপার নিয়ে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পরপর ঘটনা ঘটে যাচ্ছে। এই যে কান্ট্রিমেড বোম যাকে বলেন, বা আমরা এটা হচ্ছে সুদলি বোম, অর্থাৎ সুদলি দিয়ে যেটাকে পেঁচিয়ে করা হয়, এগুলো যে এই যে নানুর জানে না, যে নানুর একটা হাত বীরভূমে কোন জায়গায় হয়, আমি এখানে বসে আপনার এই চ্যানেলে বলে দেবো কোন জায়গায় এই কারিগর পাওয়া যায়, এরা জানে না যে বীরভূমের কোন জায়গা থেকে, মুর্শিদাবাদের কোন জায়গা থেকে কারিগর পাওয়া যায়। এই যে আজকে তুফান চৌধুরী, এই যে লোকগুলো যারা, তাদের উপর পুলিশ নজরদারি করবে না? আপনি সরকারের কথা বলছেন, এটা পুলিশ তৃণমূল গুন্ডা সব এক, বন্দুক সব পুলিশের নজরদারিতে আছে। তোমরা কি করেছিলে তোমাদের মনে নেই? আমাদের তো সরকার পুরো তো বোমবাজিতেই চলেছে। কালীগঞ্জ হোক কিংবা যে ঘটনা ঘটে গেছে কাটোয়ায়, প্রত্যেকটি ঘটনায় কোথাও এক সুতোয় বাধা। তার কারণ প্রত্যেকটি ঘটনায় দুষ্কৃতীদের যে দৌরাত্ম্য, দাপাদাপি এবং অবাধে যেভাবে বোমা বাঁধার কাজ চলছে, তাতে এই প্রশ্নটাই আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় যে প্রশাসনের ভূমিকা কোথায়। আলোচনা আজকের মতন এখানেই শেষ করব। যারা ছিলেন এতক্ষণ প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আলোচনা এখানে শেষ করব, তবে তার আগে বিরতির পর আমরা আজ দিনভর যে খবরগুলিতে নজর থাকবে দেখে নেব এক নজরে। জেলায় জেলায় মনোজিৎ মডেল, কলেজে নেতাদের চাকরি নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 1 বছর হতে চলেও মেনেনি বিচার, ফের রাত দখল। 9ই আগস্ট অভয় মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ব্রাজিলে আজ থেকে শুরু হচ্ছে 2 দিনের ব্রিক্স সম্মেলন। আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর।